গল্পের আড্ডা উইথ সুমিত। নমস্কার গল্পের আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে। এসে গেছি গল্পের নতুন এপিসোড নম্বর 17-তে। আশা করি সবাই ভালো রয়েছেন। সবাইকে জানাচ্ছি মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের গল্প আমারই লেখা একটি গল্প, যার নাম দীঘার হোটেল। তো শুরু করছি আজকের গল্প, দীঘার হোটেল। মামার মেয়ের বিয়ের আগের দিন মা বাড়িতে পৌঁছলাম। কাল আমার মামার মেয়ে রিমলিদির বিয়ে। সমস্ত আত্মীয়রা হাজির। বাড়ি যেন গম গম করছে। রাতে খাওয়া দাওয়ার পর ছাদে বসলো গল্প। সময়টা ছিল গরমকাল, তাই ছাদে বেশ প্রকৃতির হাওয়ায় সবাই বেশ আরাম বোধ করছে। সবাই নানা রকম গল্প আড্ডা শুরু করেছে। এবার আমি বললাম, ভূতের গল্প করলে কেমন হয়? এই সময়টা একদম ঠিক সময় ভূতের গল্পের জন্য। এরপর রাহুলদা, অর্থাৎ আমার এক মাসির ছেলে, বলে উঠল, তোরা শুনবি ভূতের গল্প? আমি বললাম, হ্যাঁ, কেন শুনবো না। রাহুলদা বলল, তাহলে গল্প নয়, ঘটনা শোনা আজকে। আমি বললাম, মানে সত্যি ঘটনা? রাহুলদা বলল, হ্যাঁ, আমার সাথে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। রাহুলদা তার ঘটনা শুরু করল। সবাই বেশ নড়ে চড়ে বসলো। সময়টা হবে এপ্রিল মাস। আমাদের এইচএস পরীক্ষা সবে শেষ হয়েছে। আজ থেকে প্রায় 5 বছরের আগের ঘটনা। সবাই মিলে তখন ঠিক করলাম দীঘা ঘুরতে যাব। মোট 5 জন বন্ধু মিলে যাব। কথা মতো সকাল 6টায় হাওড়া স্টেশনে দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসটা ধরলাম। সবাই মিলে হই হই করতে করতে দীঘায় পৌঁছলাম ঠিক 9টা 20-তে। আমাদের কোনো রুম বুক করা ছিল না, তাই আমি আর আমার এক বন্ধু মৃণাল দুজনে হোটেল খুঁজতে বের হলাম। বাকিরা স্টেশনে থাকলো। অনেক হোটেল খুঁজেও ঠিক দাম মতো রুম পেলাম না। আবার অনেকে ব্যাচেলর বলে রুম দিল না। অবশেষে আমরা সমুদ্রের বিচ থেকে একটু ভিতরে একটা পুরনো মতন গেস্ট হাউসে ঢুকলাম। আমরা রিসেপশনে গিয়ে বললাম, আচ্ছা, একটা রুম পাওয়া যাবে ডবল বেডের? রিসেপশনের লোকটি বলে উঠল, না, একটাও রুম নেই, এখন তো সব হোটেলেই এখন ভর্তি। তারপর আমরা তো শুনে ফিরে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে লোকটি বলে উঠল, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, একটা রুম আছে, কিন্তু তোমরা কি সেখানে থাকতে পারবে? আমি বলে উঠলাম, হ্যাঁ, কেন থাকতে পারবো না, প্রায় 2 ঘন্টা ধরে হোটেল খুঁড়ে বেড়াচ্ছি। যাই হোক, যে কোনো ধরনের একটা রুম পেলেই থেকে নেব, এটাই অনেক। তাহলে ঠিক আছে, আমরা একটু পয়সা করে নিচ্ছি, তারপর তোমরা এসো। এতক্ষণে বাকি সবাই স্টেশন থেকে হোটেলে পৌঁছলো। সবাই রুমে গেলাম। বুঝতে পারলাম ঘরটা বোধে অনেকদিন ধরে বন্ধ ছিল, এক্ষুনি পয়সা করে দিয়ে গেছে। আমার যেন ঘরে ঢোকা থেকেই কেমন যেন অস্বস্তি হতে লাগলো। আমি অতটা গুরুত্ব দিলাম না। তারপর আমরা সমুদ্রে স্নান করতে গেলাম। এসে দেখলাম আমাদের ঘরটি কেমন যেন অগোছালা করেছে কেউ। মৃণাল তো হোটেলের লোকের সাথে ঝামেলাও শুরু করে দিল। আমি থামালাম ওকে। এরপর বিকেলে ঘোরাঘুরি করে রাত 10টায় রাতের খাবার সেরে রুমে পৌঁছলাম। সবাই মিলে ঠিক করলাম ভোরে সবাই সূর্যোদয় দেখতে যাব। কিন্তু ভোরে আমি আর সুজয়, মানে আমার আরেক বন্ধু, গেলাম না সূর্য দেখতে। দুজনে শুয়ে এলাম বিছানায়, আর ওরা 3জন চলে গেল ভোরের সূর্য দেখতে। হঠাৎ শুনতে পেলাম বাথরুমের কলে জল পড়েছে। ভাবলাম যে ওরা হয়তো বাথরুম সেরে কল বন্ধ করতে ভুলে গেছে। আমি বললাম, সুজয়, যা না ভাই, কলটা বন্ধ করে দে। সুজয় বললো, যা না, তুই একটু বন্ধ করে দিয়ে আয়, এতটা অলস হোস না। আমি এবার বিছানা থেকে উঠে ঘুম ঘুম চোখে কলটা বন্ধ করতে গেলাম। আমি চমকে সেখানে পড়ে গেলাম। আমি চিৎকার করে উঠলাম, বাবারে! আমি দেখলাম যে বাথরুমে কোনো একটা বাচ্চা দাঁড়িয়ে গেছে। সুজয় আমার চিৎকারে ঘুম ছেড়ে উঠে বসেছে। সুজয় বলে উঠল, কি রে, কি হলো তোর? আমি চোখ বন্ধ করে আঙুল দিয়ে বাথরুমের দিকে ইশারা করলাম। সুজয় বাথরুমে ঢুকে গিয়ে বলে উঠল, কি রে, কোথায়, কি কিছু তো নেই। তারপর আবার দুজনে বিছানায় শুয়ে পড়লাম। 3জন বন্ধু ফিরে আসতে তাদেরকে ওই ঘটনাটা বললাম।
তারাও আমার মনের ভুল বলে উড়িয়ে দিল। তারপর আমরা সবাই আবার নিজেদের ঘোরায় মন দিলাম। তারপর আমরা সমুদ্রে স্নান করায় ক্লান্ত হয়ে পড়লাম। সবাই মিলে একটা দিবা নিদ্রা দিলাম। হঠাৎ অনুভব করলাম যে আমাকে বোবায় ধরেছে। আমি মুখে গঁ গঁ করে আওয়াজ করতে লাগলাম। এরপর আমার বাকি বন্ধুরা আমায় ডেকে তুলল। আমি তখন ওদের সব কথা বললাম। আমি বললাম, আমার কিন্তু কখনোই এরকম আগে হয়নি। সন্ধ্যের দিকে আমার জ্বর হয়ে গেল। আমি আর সুজয় রয়ে গেলাম বাড়িতে। বাকি ওরা বাইরে ঘুরতে গেল। আমি শুয়ে রয়েছি, সুজয় টিভি দেখছে। হঠাৎ আবার শুনতে পেলাম বাথরুমে কিসের যেন আওয়াজ। আমি আর সুজয় সঙ্গে সঙ্গে ছুটে গেলাম বাথরুমে। এবার দেখলাম কোনো একজন মহিলা তার 5-6 বছরের বাচ্চাকে স্নান করাচ্ছে, কিন্তু দরজা তো আমাদের বন্ধ। সুজয় বলে উঠল, কে আপনি? আমাদের রুমে কি করছেন? মহিলাটি আমাদের দিকে মুখ ঘোরালেন। আমাদের ওনার মুখ দেখে হৃদস্পন্দন বেড়ে গেল। তার চোখের কোটর পুরো অন্ধকার। কি বীভৎস মুখ সেই মহিলার। আমি সুজয়ের হাত ধরে টেনে ঘর থেকে বেরিয়ে এলাম। সুজয় বলে উঠল, ভাই এটা কি ছিল? আমি বলে উঠলাম, এই বাড়িতে নিশ্চয়ই কোনো মহিলার আত্মা রয়েছে। আমি আর সুজয় রিসেপশনে গিয়ে বললাম, দাদা, আপনারা আমাদের কি রুম দিয়েছেন বলুন তো? ওই রুমটা কি ভালো আদৌ? সুজয় ঝামেলা শুরু করে দিল। ইতিমধ্যে আমাদের বাকি 3জন বন্ধু ফিরে এসেছে। তারা বলল যে তোরা দুজনে হয়তো ভুল দেখেছি, এরকম আবার হয় নাকি? কালকেই তো চলে যাব, আজকে রাতটা কেটে গেলে হলো। আমরা সবাই শান্ত হয়ে ঘুমোতে গেলাম। আমার আর সুজয়ের ঘুম আসছে না। দুজনে ফোনে একটা মুভি দেখছিলাম। আমরা ঠিক করেছিলাম ভোরে 5:30টার ট্রেন ধরবো। তাই দুজনে ঠিক করেছি আজ আর ঘুমাবো না। আমার যেন মনে হচ্ছে আমাদের যেন কেউ দেখছে। হঠাৎ আমাদের দুজনেরই মনে আমাদের বিছানার পাশে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। আমরা দুজনেই প্রায় একসঙ্গে তাকালাম সেই দিকে। আমাদের দুজনের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা বাতাস হয়ে গেল। সেই মহিলাই দাঁড়িয়ে রয়েছে আমাদের বিছানার শেষ প্রান্তে। সেই মহিলাটি বলে উঠল, কেন কেন তোরা আমার রুমে ঢুকেছিস? আমি চেঁচিয়ে উঠলাম, ভাই ওঠ ওঠ, তোরা ওঠ। এরপর দেখলাম সেই মহিলা ছুটে বাথরুমে ঢুকে গেল। এরপর ওরা 3জন উঠে বসলো ঘুম থেকে। আমাদের কথা শুনে ওরা 3জন বাথরুমে দেখতে গেল। ওরা 3জন এবার চমকে গেল। বাথরুমের দেয়াল বেয়ে রক্ত পড়ছে। এবার ওরা আমাদের কথায় বিশ্বাস করলো। এবার আমরা বাকি সময়টা বসেই কাটিয়ে দিলাম। ভোরে আমরা ব্যাগ গুছিয়ে হোটেল থেকে বেরোনোর সময় হোটেলের ম্যানেজারের কাছে দেখা করলাম। আমরা বললাম, আমাদের রুমটায় কি হয়েছিল একবার সত্যি করে বলুন তো, আমরা তো চলেই যাচ্ছি। তিনি একটু থেমে বলে উঠলেন, 2 মাস আগে একজন দম্পতি ও তাদের এক 5-6 বছরের ছেলেকে নিয়ে আমাদের হোটেলে উঠেছিলেন। তারা ওই ঘরটি নিয়েছিলেন। দুইজনে হঠাৎ কোনো কিছু নিয়ে ঝগড়া শুরু করে। ঝগড়া এমনই পর্যায়ে যায় যে মহিলাটি মশা মারা তেল খেয়ে আত্মহত্যা করে এবং তার বাচ্চা ছেলেটিকেও খাইয়ে দেয়। তাদের নিথর দেহ ওইখানে পড়ে থাকে। সে ব্যক্তি হোটেল ছেড়ে পালিয়ে যায়। পরে অবশ্য তিনি ধরা পড়েন। এরপর থেকে ওই রুম বন্ধ ছিল। তোমরা আসতে তারপরে প্রথম ওই রুম খোলা হয়। আমরা ওই রুমের ইতিহাস শুনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এইখানে রাহুল তার দীঘার হোটেলের ভর্তি ঘটনা শেষ করলো। তো নমস্কার বন্ধুরা, এই ছিল আমার লেখা একটি গল্প। তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে বা মেল করতে পারেন পাঠানোর জন্য।